এর আগে বলেছিলেন 3 জন উপদেষ্টা অফিসে আসছেন না, এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়াই ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুল, তাকে দেখা যাচ্ছে না। আর ওই যে আমাদের শফিকুর আলম, হাসনাত শারজিদকে এনসিপি থেকে বের করে দিতে চা বামপন্থী এনসিপির উপদেষ্টারা। এর মাঝে আছেন একজন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসাবে পরিচিত তাসনিম খলিল। অনেকে বলছে এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ 5% থেকে 10% ভোট পাবে না। আমার কথা হচ্ছে, এই তথ্য আপনাদেরকে কে দিল? রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনে আসি। চলুন। হাসনাত শারজিদকে এনসিপি থেকে বের করে দিতে চা বামপন্থী এনসিপির উপদেষ্টারা। এর মাঝে আছেন একজন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসাবে পরিচিত তাসনিম খলিল। তিনি লিখেছেন, বর্তমান এনসিপির 2 শীর্ষ নেতা জুলাই মাসে কারফিউ পাস নিয়ে ডিজিএফ এর গাড়িতে করে ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন। এখন কেন তাসনিম খলিল এই কথা বলছেন? কেন তাসনিম খলিল এটা আরো 1 বছর আগে বললেন না? প্রদর্শক, জানা গেছে তাসনিম খলিল সহ যারা বামপন্থী ঘরোয়া থেকে এসেছেন তারা চাচ্ছে যে শারজিদ এবং হাসনাত আব্দুল্লাহ এরা দুইজনই ইসলামপন্থী হিসাবে এনসিপির ভিতরে পরিচিত। তারা কখনো চরমোনায়ের অনুষ্ঠানে যায়, কখনো জামাতের অনুষ্ঠানে যায়, কখনো ইসলামী আলেম উলামাদের সাথে বেশি চলাফেরা করেন। সেই কারণে তাদেরকে ওরা ধরে নিচ্ছে যে ওরা ইসলামপন্থীদের সাথে ঐক্য করে নির্বাচনে যেতে চাচ্ছেন। তাই বামপন্থীদেরকে যদি আলাদা করা যায়, বামপন্থী যারা উপদেষ্টা হিসাবে এনসিপির ভিতরে আছেন তারা এখন প্রভাবিত করছেন নাহিদ ইসলাম সহ আরো অনেকের উপরে। জানা গিয়েছে যে উপদেষ্টা হিসাবে যে 2 জন আছেন আসিফ মাহমুদ এবং আরো একজন বিতর্কিত উপদেষ্টা। আপনারা সেই বিতর্কিত উপদেষ্টা সম্পর্কে ছাত্রদের মধ্য থেকে যাকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমেরিকাতে নিয়ে গিয়ে একেবারে বড় মাপের মেকানিজার হিসাবে পরিচয় দিয়েছিলেন, তাকে কিছুদিন আগে বোতল পিটা করা হয়েছিল। আপনারা তার নাম ভালো করে জানেন। এই 2 জন এখন বের হয়ে আসবেন সরকার থেকে নির্বাচনের ডিক্লার হইলে। নির্বাচনের ডিক্লারের পরে এই 2 জন যখন আসবেন এনসিপিতে, তখন এনসিপিতে তাদের 2 জনের জায়গা করার জন্য, ভালো পজিশন দেওয়ার জন্যই হাসনাত আব্দুল্লাহ আর শারজিদ আলমকে মাইনাস করার পরিকল্পনা দিয়েছেন সেই মাহফুজ আলম। যেই মাহফুজ আলম বারবার বিতর্কিত কথা উপদেষ্টার ভিতরে থেকে বলছিলেন, সেই মাহফুজ আলমের কূট চাল চলছে এখন এনসিপির ভিতরে। আর এই কূট চালটি বামপন্থীদের সাথে মাহফুজ আলম মিলে তারা চাচ্ছেন যে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে দিয়ে বামপন্থীদের একটি শক্তিশালী সংগঠন বানাতে এনসিপি কে। শারজিদ আলম আর হাসনাত আব্দুল্লাহ যদি এনসিপি থেকে বের হয়ে আসে, আপনারা কি ভাবছেন? আপনারা কি ভাবতে পারেন বাংলাদেশের রাজনীতিতে এই এনসিপি ভালো কিছু করতে পারবে? ইতিহাস কি সাক্ষী দেয় বামপন্থীরা বাংলাদেশে কিছু করেছে? বামপন্থীরা তো লেজে গুপরে সব সময় হাসিনার পিছ ধরে, হাসিনার লেজ ধরে কোন রকম ভারতের সহায়তায় বাংলাদেশে তাদের একটি লাল অফিস খুলে বসে থাকে। আর ভিক্ষুকের মতন বিভিন্ন দেশ থেকে কিছু টাকা পয়সা পেলে ওরা বাংলাদেশে মার্ক্সবাদ আর লেনিনবাদের কথা বলে। আর তাদের ইতিহাস বলে না বাংলাদেশে তারা একটি আসনও নির্বাচনে পাবে। এখন যদি হাসনাত আব্দুল্লাহ আর শারজিদ আলম এসে নতুন আরেকটি এনসিপি তৈরি করেন, আর এই এনসিপির ভিতরে অর্ধেকের বেশি বর্তমান কেন্দ্রীয় নেতা এবং নেত্রীরা চলে আসবেন হাসনাতের সাথে আর শারজিদের সাথে, তখন এই অর্ধেক যদি জামাত এবং চরমোনায়ের সাথে যৌথভাবে নির্বাচন করে, আর বামপন্থী গ্রুপটা যদি আলাদা বা বিএনপির সাথে নির্বাচন করে, রিয়েল এনসিপির উপর যে দেশের মানুষের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, মানে তাদেরকে জুলাইয়ের যোদ্ধা হিসাবে ভালোবাসে, হাসনাত আব্দুল্লাহকে বাদ দিলে আর শারজিদ আলমকে বাদ দিলে আর কোনো এনসিপির অস্তিত্ব থাকবে বলে আমি মনে করছি না। এনসিপিতে আরো ভালো ভদ্র অনেক ছেলে মেয়ে আছেন, কিন্তু ভালো ভদ্রগুলাও তখন আর নাহিদের নেতৃত্বে এনসিপিতে থাকবে না। এনসিপির যে সেক্রেটারি হয়েছে, যাকে তারা এখন সাধারণ সম্পাদক হিসাবে রেখেছেন, তাকেও নাহিদ রাখতে পারবে কিনা আমার কাছে একটু সন্দেহ হয়, কারণ তাকেও আমি অনেক ভদ্র এবং বিনয়ী ছেলে হিসাবে চিনি। কিন্তু নাহিদের মাথা কে খাইলো? কে নাহিদকে? মাহফুজ আলম কি নাহিদের মাথা খেয়েছে, নাকি নাহিদকে প্রভাবিত মাহফুজ আলম করতে পারেন?
এই বিষয়টা এখন বিবেচনার বিষয়। নাহিদ যদি এখানে ভুল করে যদি সার্জিদ আর হাসনাতকে বাদ দিয়ে দলের ভিতরে এখন মাহফুজ আলমকে আর আসিফ মাহমুদকে উপদেষ্টা পদ থেকে এনে এই পদগুলা দেয়, উচ্চ সিনিয়র পদ দেয়, তখন এনসিপির ভিতরে যেই মানুষের যে বিশ্বাসের জায়গাটা ছিল সেই বিশ্বাসের জায়গাটা এনসিপি হারাবে বলেই আমি মনে করছি। এবং আগামী নির্বাচনে এদের একটি বরাডুবি হবে যদি হাসনাত আর সার্জিদ সেখানে না থাকে। বাংলাদেশের মানুষ আর চাই হোক, মানুষ নিজে নামাজ না পড়ুক, নিজে ভালো ইসলামের কাজ না করুক, কিন্তু ইসলামকে মন থেকে সাপোর্ট করার মানুষের সংখ্যা তরুণ তরুণীদের মাঝে অনেক বেশি বেড়েছে। আমাদের দেশের হিজাব বুরকা এখন হাই স্কুলগুলোতে মেজরিটি মেয়েদের মাঝে পাওয়া যায়। আমাদের সময়ে কিন্তু মাইনরিটি ছিল। আমাদের সময়ে 90-এর দশকের হাই স্কুল কলেজের মেয়েরা বুরকা পড়েছে, হিজাব পড়েছে, এর সংখ্যা খুবই কম ছিল। কিন্তু ইদানিংকালে আমি গত আপনার যদি 20 বছরের কথা বলি, গত 20 বছরে এই সংখ্যাটা প্রচুর বেড়েছে, প্রচুর বেড়েছে। বলা ছিল যে 2000 সাল থেকে যদি আজকে 2025 সালের কথা বলি, এরই মাঝে প্রচুর আমি দেখছি যে তরুণ তরুণীরা স্বাচ্ছন্দ্য বোধ করে তারা হিজাব পড়তে, বোরকা পড়তে হাই স্কুল কলেজের মাঝে। তার মানে হলো ওরা নিজেদেরকে শালীন এবং নিজেদেরকে গুছিয়ে রাখতে, লুকিয়ে রাখতে ওই যে প্রেম প্রীতির চিঠিপত্র লেনাদেনার অভ্যস্ততা অনেকটাই নাই বললে বা কমে গেছে বলেই আমি বিশ্বাস করি। বর্তমান তরুণ তরুণীরা ওই ধরনের প্রেম কাহিনী, চিঠি লেখালেখি বামপন্থীরা বিশ্ববিদ্যালয়গুলাতে, কলেজগুলাতে এই কাজগুলা করাতেন। কারণ ছেলে মেয়েরা যতটা নষ্ট হবে ততটাই বামপন্থী হবে। কারণ ভালো পথে, ইসলামের পথে অভ্যস্ত হলে ওরা কিন্তু বামপন্থী রাজনীতি করবে না। এখন বামপন্থীরা চেপে বসছে এনসিপির ঘাড়ের উপরে। এর মাঝে তাসনিম খলিল হলেন অন্যতম এক বামপন্থী। তাকে নিয়ে বহু কথা আছে, তার ব্যক্তিগত জীবন নিয়ে বহু কথা আছে। আমি কখনো তাকে নিয়ে কোনো কথা বলিনি। আজকে যখন এনসিপির ভিতরে সে খুঁজে পেয়েছে যে ডিজিআইএফ এর গাড়িতে করে পাস নিয়ে ঘুরেছিল সেই জুলাই মাসে, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিদ আলমের কথাই এখানে আসছে। এই কথাগুলা এখন প্রকাশ করা মানে ডিজিআইএফ এর গাড়িতে জুলাই আগস্ট মাসে কোন বিপদে, কোন সময়ে এরা কোন গাড়িতে উঠেছিল, কিভাবে এরা জুলাই বিপ্লবটা করার জন্য সর্বশেষ বুক পেতে দিয়েছিল, বুকের রক্ত দেওয়ার জন্য হাত উঁচু করে দাঁড়িয়েছিল, সেই তাদের বিজয়ের কথাটাকে মানে অমূল্যায়ন করে এখন যদি পিছনে এরা কে কোন দল করেছে, কে কোন পরিবারের সদস্য, ওরা কে কোন গ্রামের ছেলে, এরা কে কোন অঞ্চলের ছেলে, এই ধরনের ডিভাইডেশন আমরা তৈরি করি, তাহলে এদের যে মর্যাদাটা, এই মর্যাদাটা ক্ষুণ্ণ করারই একটা ক্ষীণ পরিকল্পনা হিসাবে আমি মনে করছি। যেমনটা আমরা দেখতে পেলাম যে এক গুলশানে এক আওয়ামী লীগের এমপির বাসায় 10 লক্ষ টাকা লেনাদেনা মানে ঘুষ লেনাদেনা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমরা এই গত কয়েকদিন যাবত দেখছি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এরই মাঝে এনসিপির ছাত্র সংগঠনের মূল বডি রেখে সারা বাংলাদেশ তারা বন্ধ করে দিয়েছে। এটা গুড, তারা সারা বাংলাদেশে বন্ধ করে দিয়ে চিরুনি অভিযান চালাবে। সৎ এবং ন্যায়পরায়ণ কোনগুলা ছাত্রলীগ থেকে এসে এনসিপিতে ঢুকেছিল, এনসিপির ছাত্র সংগঠনে ঢুকেছিল, এই সমস্তগুলাকে বের করে একটা পরিচ্ছন্ন তারা ছাত্র সংগঠন তৈরি করবে। শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস তিনি বুঝেছেন তার বোধহয় আর গদিতে টিকে থাকা হলো না। এখন উনি নানান রকম ফন্দি করছেন, টাইম বাইং করছেন, কিন্তু টাইম বাইং এ যে কাজ হবে না সেটাও উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন। এখন বিষয় হচ্ছে যে মোহাম্মদ ইউনূস চাইছেন কি? মোহাম্মদ ইউনূস চাইছেন কোন রকমে আমি একটা এক্সিট রুট পাই। এখন দেশের যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তারা এখন মোহাম্মদ ইউনূসকে নানান ভাবে কথা শোনাচ্ছে, তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, নিশ্চুপতা এবং মাঝে মাঝে খামখেয়ালি মন্তব্য করা, সবকিছু নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন যে সমস্ত উপদেষ্টারা আছে। এর আগে বলেছিলাম 3 জন উপদেষ্টা অফিসে আসছেন না, এখন আরো উপদেষ্টারা ঘর থেকে বার হওয়াই ছেড়ে দিয়েছেন। আসিফ নজরুল তাকে দেখা যাচ্ছে না, আর ওই যে আমাদের শফিকুর আলম বিতর্কিত প্রেস সচিব, তিনি যে কোথায় ডুব মেরেছেন তাকে ওই ডুব সাঁতার দিয়ে তিনি আর ওপরে উঠছেন না। ওই শিক্ষা স্কুলে যে পড়েছিল, বিমান পড়েছিল, তারপরে সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে অবরুদ্ধ ছিলেন 9 ঘন্টা। আইন উপদেষ্টা 26 লক্ষ যিনি ঢপ মেরেছিলেন, 26 লক্ষ ভারতীয় কাজ করে, তিনি প্রথমে বড় বড় ভাষণ দিতেন জনতার সামনে একেবারে উদাত্ত কণ্ঠে, শেষে তাকে দেখা গেল একেবারে গড়াদের পেছন দিক দিয়ে মাইকে করে তিনি শান্ত হতে বলছেন। তিনি বলছেন যে আমরা আপনাদের সমস্ত তোমাদের মেনে নিচ্ছি, দাবি মেনে নিচ্ছি, সব দাবি সত্য, আমরা মেনে নিচ্ছি। তাও ছাত্ররা ছাড়েনি, 9 ঘন্টা আটকে রেখে দিয়েছিল। 9 ঘন্টা আটকে রাখার পর হাজারে হাজারে পুলিশ, তারপরে সেনা,
এরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। সেই যে তিনি ডুব মারলেন আর ভেসে ওঠেননি, শিক্ষা উপদেষ্টাও আসছেন না। আর আমি বললাম ওই যে ডুব সাঁতার বেড়েছেন আমাদের শফিকুর আলম, তাকেও কিন্তু আর বড় বড় বাদ দিয়ে দেখা যাচ্ছে না। সে ঘরে বাইরে সে একেবারে গণশত্রুতে পরিণত হয়ে গিয়েছে। এবার বাকি যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা এখন থরহরি কম্প। এই রেজওয়ানা ফেজওয়ানা যত ছিল না, সব বড় বড় কথা বলতো, কার্পেট পেতে ওই করতে যেত, কি বলে, খাল পরিষ্কার দেখতে যেত, লাল গালিচা পাতা, সেখান থেকে হেঁটে গিয়ে খাল পরিষ্কার হচ্ছে। ওরকম খাল পরিষ্কার তো আমাদের এখানে রোজ হচ্ছে, কেউ তো যায় না। খাল পরিষ্কার হবে সে তো সরকারের কাজ, ওটা তো পূর্ত দপ্তর করে। সেখানে আবার লাল কার্পেট পেয়ে তারা গিয়েছিল। এখন সমস্ত লাল কার্পেট এখন কালো কার্পেট হয়ে গেছে, কেউ আর এখন বাইরে বেরোচ্ছেন না, সব এখন ঘরবন্দি। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো পুরো হাইজ্যাক হয়ে গিয়েছেন, জামাতের হাতে তিনি হাইজ্যাক্ট, যাকে বলে হাইজ্যাক্ট। তিনি রাতে সোজা তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে, সকালবেলা তাকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় তিনি ঘোরতর প্যাঁচে পড়েছেন। ঘোরতর প্যাঁচ থেকে এখন কি করে বেরোবেন সেই বুদ্ধি খাটাচ্ছেন। এখন শেষ পর্যন্ত খলিলুর রহমান তিনি এখন রওনা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে ট্রেড ডিল করা হবে। খোঁজখবর নিয়ে দেখুন, আমি জানি, কিন্তু বিতর্কিত মন্তব্য আমি করবো না, কারণ এমনি সেন্সিটিভ ইস্যু হয়ে রয়েছে। তিনি কোথায় আছেন একটু আপনারা একটু খবর নিয়ে নিন, জানতে পেরে যাবেন। এখন কাগজগুলোকে তো চুপ করিয়ে রাখা হয়েছে, সব কাগজকে এখন বলা হচ্ছে যে আপনারা আমাদের সঙ্গে সমর্থন করছেন না কেন, এই সমস্ত লেখা হচ্ছে, চাঁদাবাজির গল্প লেখা হচ্ছে। কালকেই তো 5 জন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। এনসিপির লোকেরা চাঁদাবাজি করছে, এবার নিজেরা চাঁদা তুলছে, এবার বদনাম করছে বিএনপি। বিএনপি যে করছে না তা নয়, বিএনপিও করছে চাঁদাবাজি, কিন্তু এনসিপি করছে কোটি কোটি টাকা। এই যে এত গাড়ি বহর, এই যে এত হোটেলে বড় বড় যে হোটেলে খানা পিনা করা, তাদের বিলাসবহুল জীবনযাপন, তাদের সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড়। আগে তো দুবেলা ভাত জুটতো না, নুন ভাত, এখন সেই টাকাগুলো আসছে কোত্থেকে? একটা হিসেব আছে, এই সব হিসেব কড়ায় গন্ডায় কিন্তু দিতে হবে। শেখ হাসিনা শুধু অপেক্ষা করছেন, ঠিক সময়ে একদম শুভ মুহূর্তে শেখ হাসিনা গিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন ওখানে। তার আগে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। সম্প্রতি একটা খবর পাওয়া গেছে যে পাকিস্তানি একটা উড়োজাহাজকে এখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে বাংলাদেশে। তাহলে তুমি এখানে স্ট্যান্ড বাই থাকো, বাংলাদেশ থেকেও বলে, পাকিস্তান থেকেও বলে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন তারাও বলে দিয়েছে স্ট্যান্ড বাই রাখতে। কারণ তিনি আমাদের মোহাম্মদ ইউনূস সমস্ত রাষ্ট্রগুলোতে, ইন্টারন্যাশনাল খিলাড়ি তো, সমস্ত রাষ্ট্রগুলোতে তিনি করেছেন, মানে মেসেজ পাঠিয়েছিলেন তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। কিন্তু কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়, কারণ এমনি বিতর্কিত ব্যক্তি। তার উপরে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র থেকে তিনি যে যাবেন, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের কোনো মুখ্য মানে কর্তাকে তারা জায়গা দিতে চাইছে না। এখন সব দেশ থেকে তো আস্তে আস্তে ভিসা তো বন্ধ করে দিচ্ছে, ভিসারও রাস্তা সমস্ত ছোট হয়ে আসছে। মাত্র 11 মাস, 11.5 মাসের মধ্যে একটা দেশকে একদম স্থিতিশীল থেকে অস্থিতিশীল, চূড়ান্ত আর্থিক উন্নতির জায়গা থেকে একদম অবনয়ন, আর একেবারে সফল একটা রাষ্ট্রকে একদম বিফল রাষ্ট্রে পরিণত করার একমাত্র কি পার্সেন্ট যাকে বলে, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস, যাকে এক বছর আগে আপনারা সার করে আপনারা সব লাভালাভি করতেন। ওই সারের হায়াত হোক 1000 বছর আপনারা বলতেন না, এখন আর আপনারা বলেন? এখন আর আপনারা বলেন না। সার তো কবে, এখন দুঃশাসন হয়ে গেছে। কার সার এখন, মানে দুর্যোধন, দুঃশাসন, যাই বলুন না কেন, শকুনি, যাই বলুন না কেন, মহাভারতের যত চরিত্র আছে কৌরব বংশের সব চরিত্রগুলো ওনার মধ্যে সম্মিলিত ভাবে এসে গেছে। এখন ডক্টর ইউনূস এখন শেষ পর্যন্ত কোথায় যাবেন? এদিকে খবর উঠে গেছে নাকি পাকিস্তান নাকি একদম বিনা ভিসায় অন অ্যারাইভাল ভিসা। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে, হবে না হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে, তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলাম আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্তে একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না, যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো।
এটা 6 মাস 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তার অন্য আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূল্য টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করবো। তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে, এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে, এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনটা একসাথেও হতে পারে, তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যারা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার ভোট করে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা। দর্শক, নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। নাহিদ ইসলাম, জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? নেবার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। দর্শক, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার, তরুণ প্রজন্ম, এদেশের আপামর জনসাধারণ, যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই, তারা রাজপথে নেমে পড়েছে। নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না, এদের সক্ষমতা এখন অনেক কম। জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রায় আসি, আপনি আসেন। মানুষের কাছে বলার জন্য মাইকিং পোস্টার যা লাগে, এটাই টাকা নাই ওদের। আমার ছোট ভাইরই তো এই দল করে, আমি তো দেখি টাকা নাই পকেটে, কোন রকম কিছু টাকা পকেটে খরচ করে 2-1 কাছ থেকে ধারটা নিয়ে বা কেউ একটু দেয় কিছু, এই সামান্য কিছু প্রচারণা চালায়, পোস্টারিং করে, মাইকিং করে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে। কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের, জামাতের মতো, বিএনপির মতো, তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড, সুনামি ঘটতো। পদযাত্রায় যা দেখেন, এটা সিটে ফোটা, এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে, এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে, জুলাই সনদের দাবিতে। বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, কথা ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ নির্মাণে বিনির্মাণ করা হবে, আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। তিনি আর বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যা বলেন, বিএনপি শুধু দৌড়ায়। নেত্রকোনায় নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন। আসলে বাবরের কোনো দোষ না, আমরা কিন্তু বাবরের পক্ষে। বাবর সাহেব বিএনপির 1 নম্বর দেশপ্রেমিক, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্মভীরু লোক, সহজ সরল ধর্মভিত্তিক জীবন যাপন করেন। বাবর সাহেবকে 1000বার স্যালুট জানাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাবর সাহেব যে আকামটা করেছিলেন, এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন, অতএব তার দোষ না। এক। দ্বিতীয় হচ্ছে, বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে 10 ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে, যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশে হাতে পায়ে ধরতে এসে। এগুলো খালেদা জিয়া তারেক রহমান নির্দেশে করেছে, অতএব তার আলাদাভাবে দোষ নেই। আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করবো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না। বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই, কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না। এত বড় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখেছেন বিএনপি কোনো বড় স্টেজে উঠিয়েছে? না। এই লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোক, তাকে এখন কত বড় পোস্ট দেওয়ার কথা, যেমন জামাত ইসলামী এটি মাজহারুল ইসলামকে দিয়েছে, সাথে সাথে দিয়েছে বিএনপি, বরং এখনো বহিষ্কৃত অবস্থায়। বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে, বলতে পারবে না? বাবরের আইনজীবী কারা? বাবরকে মুক্ত করেছেন, বিএনপি কেউ জড়িত? এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে 10টা কথা, সবগুলোর আইনজীবী শিশির মনির। অনেকেই বলছে
এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ 5% থেকে 10% ভোট পাবে না। আমার কথা হচ্ছে, এই তথ্য আপনাদেরকে কে দিল? আপনারা কি ভোট দিয়ে দেখেছেন আওয়ামী লীগ 5 থেকে 10% বেশি ভোট পাবে না? কোথা থেকে আপনারা এই তথ্য পান? আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। এখন অনেকেই বলতে পারেন, আপনার এত কনফিডেন্স নিয়ে কিভাবে এই কথাটা বললেন? কারণ আছে। মেইন কারণ হচ্ছে, বাংলাদেশের 10-11 মাসের যে পরিস্থিতি হয়েছে, বিগত 16 বছরে এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষকে ফেস করতে হয়নি। এত চাঁদাবাজির শিকার হতে হয়নি, এত হত্যা গুমের শিকার হতে হয়নি, এত অপমানের শিকার হতে হয়নি। এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, তাদেরকে উল্টা রাজাকার বানিয়ে ফেলা হচ্ছে এবং অপমানিত করা হচ্ছে, এইরকম অনেক কিছুই বিগত 16 বছরে ফেস করতে হয়নি। সাধারণ জনগণ কি পরিমাণ কষ্টে আছে, মনে হচ্ছে গাজার দুর্ভিক্ষে আছে, সিরিয়ার যুদ্ধ অবস্থায় তারা বসবাস করতেছে বাংলাদেশে। তারা মনে মনে না, এখন ওপেনলি বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার শাসন আমলি ভালো ছিল। তাই এখন একটা ভোট দিয়ে দেখেন না, আওয়ামী লীগ আগে যদি 35 থেকে 40% ভোট থাকতো, এখন 50% উপর ছাড়িয়ে যাবে আওয়ামী লীগের ভোট। বিএনপির অনেকে তিক্ততা হয়ে যে বিএনপির মানুষও এখন ভোট দিবে কাকে? আওয়ামী লীগকে। জামাতের ভোট ফিক্সড, জামাতের ভোট জামাতের কাছে রয়ে গেল। বিএনপির ভোটগুলো কিছু আওয়ামী লীগের কাছে চলে আসবে, যারা দুদুল্যমান ভোটার আছে, কিছু চলে যাবে এনসিপির কাছে, কিছু চলে যাবে জামাতের কাছে। তাহলে আওয়ামী লীগের সাথে কম্পিট করার জন্য কোন দল আছে যদি নির্বাচন হয়? আওয়ামী লীগ কেন আবার ক্ষমতায় আসবে না? আপনার কোন দুঃখে বলেন আওয়ামী লীগ 5 থেকে 10%, 15-20% হয়তো ভোট পেতে পারে? গাঁজা খেয়ে কি আপনার টকশোতে আসেন, নাকি ইউটিউবে ভিডিও করতে আসেন, নাকি গাঁজা আপনাদেরকে খাই? সেটাই তো আমি বুঝি না আপনাদের কথাবার্তা দেখলে। আপনারা ক্যালকুলেশন করলেই তো দেখা যায় যে আওয়ামী লীগ এখনো নির্বাচন হলে বিশাল বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এটাই তো বাস্তবতা, তাই নয় কি? বিএনপির ভোট 40%, আওয়ামী লীগের ভোট 40% ধরে নিলাম, কিন্তু বিএনপির অনেক ভোটাররা নিজেদের দলের চাঁদাবাজির কারণে, নিজেদের দলের লোকের হেনস্থার কারণে তারা আওয়ামী লীগের দিকে ভোটে ঝুঁকবে, আওয়ামী লীগ যদি নাও করে। আর আওয়ামী লীগের যেগুলো ফিক্সড ভোট, সেগুলো তো থেকেই যাবে। আর নতুন করে অনেক ভোট আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। আর বিএনপির ভোটগুলো ভাগ বাটোয়ারা হয়ে যাবে কিভাবে, সেটা তো বললামই। বিএনপি, জামাত, এনসিপি, অ্যান্টি আওয়ামী লীগ যত দল আছে, সকলে মিলে 35%-এর বেশি ভোট পাবে না বাংলাদেশে। আর যত পার্সেন্ট, 45%, 50%, যত পার্সেন্ট সব ভোট পাবে আওয়ামী লীগ। তার সাথে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কারো রাখে? কেউ রাখে? কেউ রাখে না। 100% আওয়ামী লীগ আবার যদি নির্বাচন হয় ক্ষমতায় আসবে। সেই কারণে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এবং এই নির্বাচন হবেই না, দেরি করা হবে। কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিএনপিকে সে কারণে কোণঠাসা করে রাখা হচ্ছে। এই কিছুক্ষণ আগে ঐক্যমত কমিশন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গিয়েছিল বৈঠকে, কিন্তু সেখান থেকে তিনি ওয়াক আউট করেছেন। বৈঠকে তিনি থাকবেন না। তাকে বৈঠকে থাকার জন্য এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সংবাদ মাধ্যমে রিকোয়েস্ট করতেছে। আবার এটাও বলতেছে বিএনপির কারণে কি ঐক্যমত কমিশন বসে থাকবে নাকি? অনেক খেলা চলতেছে। বিএনপিও এই খেলার মধ্যে এতদিন পরে গিয়েছিল, এখন বুঝতে পারতেছে যে আমাদেরকে শুধু খেলার মধ্যে ডাকে, কিন্তু মাঠের মধ্যে খেলতে নেয় না। খেলার জন্য ডাকে, কিন্তু খেলে অন্যরা, আমাদেরকে খেলতে দেয় না মাঠে। এই হচ্ছে যে বিএনপির পরিস্থিতি। ওরা অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল, কিন্তু মাঠে খেলতে পারে না। তাহলে লাভ কি? আমার এই জনপ্রিয়তা দিয়ে এত বড় দল দিই, মাঠে খেলে চুনোপুটি দলরা, তাদের খেলা দেখে জনগণ তালি দেয়, আর বিএনপি ডাগ আউটে বসে থাকে, ক্যালকেলিয়ে দাঁত দেখিয়ে হাসে। এদিকে আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, বিএনপির আর বেকিং সাইডও নাই। কারণ বিএনপি দুর্বলতা, জামাত 16 বছর থাকার কারণে সকল কিছু জানে যে বিএনপির কোন জায়গায় টোপ দিতে হবে, তারেক জিয়া কোন জায়গায় দুর্বল জায়গায় আছে, তারেক জিয়া কোথা থেকে টাকা নিয়ে যায়, খালেদা জিয়া মরে যাওয়ার পর দলের মধ্যে কোথায় গ্রুপিং লাগবে, এবং মির্জা ফখরুলের থেকে বড় নেতা বিএনপিতে তৈরি হয়ে গিয়েছে। কিন্তু মির্জা ফখরুল এখন এমনিতেই মহাসচিব হিসেবে বসে আছে। সকল কিছু জামাতের কাছে অবগত আছে, জামাতের আমির যিনি আছেন তিনি, এবং সকলেই বুঝে এটা। আর জামাত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কাজ করে, বলে কম কাজ করে বেশি, ভিতরে ভিতরে বিএনপিকে খেলে দিচ্ছে। বিএনপির উপরে পাতা গজাচ্ছে, ফল হচ্ছে, জনসমর্থন, এগুলা মানি অনেক কিছুই দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে জামাত বিএনপির ওই গোড়াটা কাটতেছে কাটতেছে কাটতেছে, এখন অর্ধেক কাটা হয়ে গিয়েছে। উপরে সাজসজ্জা, উপরে ফল, গাছপালা সবুজ, বিশাল ঢালপালা গজাইছে, আমরা দেখতেছি। ক্ষমতায় চলে আসতেছে তারেক জিয়া, দেশে চলে আসবে। কই তারেক জিয়া তো এখনো দেশে আসা নাই। 27 জুলাই তো তারেক জিয়া দেশে আসার কথা। যখন দেখবেন বিএনপির অবস্থা খুব ভালো, নির্বাচন হওয়া ভাব, থুম করে দিবে গোড়াটা কেটে, গাছটা চিত হয়ে পড়ে যাবে। এত সাজসজ্জা দেখে নাচানাচির কিছু নাই, বিএনপি অনেক খুশি হওয়ার কিছু নাই। এত সহজে নির্বাচন দিয়ে বিএনপি তাদের ক্ষমতা তুলে দেওয়ার জন্য ওরা জানের এত রিস্ক নেয়নি। আর জামাত ভালো করেই জানে, এইবার যদি কোনো রকমের তারা পরিস্থিতি ক্রিয়েট না করে ক্ষমতা ধরে রাখতে না পারে, তাদের রাজনীতির কবর চিরতরে শেষ হয়ে যাবে বাংলাদেশের বুকে। বিএনপিও তাদের কাছে সাপোর্ট করবে না, আর আওয়ামী লীগ তো সম্পূর্ণরূপে দাফন করে দেবে তাদের রাজনীতি। সে কারণে বিএনপিকে ছাড় দিচ্ছে না জামাত, ভিতর কথা ভাবে এনসিপিকে দিয়ে খেলাচ্ছে, ডক্টর ইউনূসকে দিয়ে খেলাচ্ছে, এবং আওয়ামী লীগকে তো কোণঠাসা অবস্থায় রেখে দিয়েছে, বিএনপিকে ব্যবহার করে করে ভয় দেখিয়ে আওয়ামী লীগ ফিরে আসলে এটা বলে তখন বিএনপি একই আবার আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখে। এভাবেই করে চলতেছে এখন বাংলাদেশের রাজনীতি, এবং বিএনপিকে ব্যবহারের খেলা। বিএনপি বুঝেও না বুঝের ভান করে আছে,
কিছু করার নেই। কিন্তু আমার ব্যক্তিগত একটা ডায়লগ আছে, সেটা বিএনপির উদ্দেশ্যে বলি, যে বুঝে সে আমার ভাই, যে বুঝে না সেও আমার ভাই, আর যে বুঝেও না বুঝার ভান করে সে হচ্ছে কি চুদির ভাই। তখন বিএনপি কি চুদির ভাই হয়ে থাকবে, নাকি সত্যিকারের অরিজিনাল পলিটিশিয়ানের মতো খেলবে, নাকি ডাগাওয়াটে বসে থাকবে? তাদেরকে বারবার ব্যবহার করে, বারবার ঐক্যমত কমিশনে নিয়ে যায়, বারবার নির্বাচন ডেট দিবে বলে, তারা শুধু গিয়ে গিয়ে জুস খেয়ে খেয়ে চলে আসে, দাঁত কেলিয়ে হাসে, আর সংবাদ মাধ্যমে আসে কিছু ব্রিফিং দেয়, আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় যে আমরা জনগণের নার বুঝতেছি, জনগণের নার বুঝে কাজ করতেছি। আর ভাই, জনগণের নার কি বুঝতেছেন, কি বুঝে কাজ করতেছেন? আপনাদের নিজেদের কোন দলের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে আছে, আপনাদের নিজেদের কোন দলের চাঁদাবাজির কারণে জনগণ হাট বাজার উঠতে পারতেছে না, ঘর বাড়ি বানাইতে পারতেছে না, সেখানে যে আপনারা চাঁদা দাবি করে বসে থাকেন। হাট বাজার, ইজারাদার, যেখানে বলেন আপনাদের নৌপথের যে কোনো জায়গায়, সকল জায়গায় তাদের চাঁদাবাজি লুণ্ঠন চলতেছে। সমন্বয়করা অতিষ্ঠ বানায় হচ্ছে একদিকে, আপনারা আপনাদের কর্মী বানায় হচ্ছে আরেকদিকে অতিষ্ঠ। তো জনগণ যাবে কোন দিকে? জনগণ এখন নিজেদের মাথা নিজেরা বাড়ি দিয়ে বলে, ভাই আওয়ামী লীগ হাজার গুণে ভালো ছিল, আমরা সমন্বয়কের জ্বালায় থাকতে পারি না, বিএনপি এসব টানাফাড়া নেতার জ্বালায় থাকতে পারি না, পাতি নেতার জ্বালায় থাকতে পারি না। রিক্সা চালাইলো চাঁদা, ভাত কিনতে গেলেও চাঁদা, সিএনজি চালাইলো চাঁদা, ঘর তুলতে গেলেও চাঁদা, টয়লেট বানাইতে গেলেও চাঁদা, যেখানে যায় শুধু চাঁদা। ঘুমাইলো চাঁদা, কেন ঘুম কেন যাবে না আপনার 6 ঘন্টার বেশি? এই অবস্থা চলতেছে বাংলাদেশে। কথা বুঝেন না? তাই এখন এত কথা বলে লাভ নাই। বিএনপি বড় দল হিসেবে বিএনপি যেটা ভূমিকা পালন করা, সেটা বিএনপি পালন করতে পারতেছে না। আর বিএনপি যদি সে তার মেইন ভূমিকাটা পালন করতে না পারে, দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে। কিন্তু এটা সত্য, দেশ যত ধ্বংসের দিকে যাবে ততই মানুষ বুঝতে পারবে যে আমরা কি হারিয়েছি। আওয়ামী লীগই মন্দের ভালো ছিল, আর আওয়ামী লীগ তত শক্তি নিয়ে জনগণের দল হিসেবে ফিরে আসবে, এটা 100%। প্রদর্শক, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক শ্রোতা, যদি আপনারা এখান থেকে কিছু বুঝতে পারেন বা কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।